নমস্কার বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা চলে যাব কবি অজিত দত্তের লেখা দারুণ একটা কবিতা ছন্দে শুধু কান রাখোর একদম গভীরে। আমরা কিন্তু শুধু কবিতার লাইন ধরে মানে বুঝব না, তার সাথে পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর সেগুলোর উত্তর কী করে গুছিয়ে লিখতে হয় সেটাও এক এক করে দেখে নেব। তো শুরু করার আগে একটা খুব জরুরি কথা বলে নিই। আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য বানানো, বিশেষ করে যারা 2026 সালের ফার্স্ট ইউনিট টেস্ট দেবে তাদের নতুন সিলেবাস মেনে এটা তৈরি করা হয়েছে। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য এটা তোমাদের দারুণ কাজে আসবে, এটা নিশ্চিত। তাহলে চট করে দেখে নিই আজকে আমরা কি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কবি আর কবিতাটার সাথে পরিচিত হব, তারপর দেখব কবিতার আসল কথাটা কি। এরপর জানব প্রকৃতি আর যন্ত্রের মধ্যে ছন্দটা কোথায় লুকিয়ে আছে আর এই ছন্দের আসল মানিটাই বাকি। আর হ্যাঁ, সবশেষে আমরা 2026 পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, আর শেষে থাকবে তোমাদের জন্য কিছু কথা। চলো শুরু করা যাক। তাহলে আর দেরি কেন, চলো আমরা কবি অজিত দত্তের সাথে প্রকৃতির এই ছন্দের জগতে ঢুকে পড়ি। দেখি তো তিনি আমাদের জন্য কি দারুণ একটা বার্তা রেখে গেছেন। আচ্ছা, এবার আমরা সরাসরি কবিতার মূল কথায় চলে আসি, মানে কবি ঠিক কি বলতে চাইছেন আমাদের। একদম শুরুতেই তার প্রথম আর সবচেয়ে জরুরি নির্দেশটা কি সেটাই এখন দেখব। দেখো, কবিতার একদম প্রথম দুটো লাইনেই কিন্তু কবি আসল কথাটা বলে দিয়েছেন। উনি বলছেন, মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। মানেটা কি? কবি আসলে আমাদের একটা রাস্তা দেখাচ্ছেন। বলছেন যে আমাদের জীবনের যত খারাপ কথা, যত নেগেটিভ ব্যাপার আছে সেদিক থেকে মনটা সরিয়ে নিতে হবে, আর মনোযোগ দিতে হবে এই পৃথিবীর ভেতরের যে সুর, যে ছন্দ, সেটার দিকে। এই যে দ্বিতীয় লাইনে দ্বন্দ্ব শব্দটা ব্যবহার করা হলো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হলো ঝগড়া, ঝামেলা বা আমাদের মনের ভেতরে যে ছটপটানি, যে অস্থিরতা, সেটাই। তো কবি এটাই বলছেন যে এই বাইরের সব গোলমাল আর ভেতরের এই অশান্তি, এগুলো যদি আমরা মন থেকে সরাতে না পারি, তাহলে কিন্তু এই পৃথিবীর আসল যে সুর, আসল যে সৌন্দর্য, সেটা আমরা কখনোই ফিল করতে পারবো না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো এই ছন্দটা শোনার জন্য কিন্তু একটা শান্ত, ফোকাসড মন দরকার। চারপাশের সব ঝামেলা, খারাপ কথা, এগুলোকে পাত্তা না দিয়ে যখন আমরা মন দেব, ঠিক তখনই জীবনের আসল সুরটা আমাদের কানে এসে পৌঁছবে। আর এটা কিন্তু এমনি এমনি হবে না, এর জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবার কবি আমাদের দারুণ কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে ছন্দ কিন্তু শুধু গান বা কবিতার মধ্যে আটকে নেই। আরে, এটা তো আমাদের চারপাশেই ছড়িয়ে আছে, প্রকৃতিতে তো আছেই, এমনকি মেশিনের জগতেও এর দেখা পাওয়া যায়। ভাবো একবার, কি দারুণভাবে কবি প্রকৃতির দুটো একদম উল্টো ছবির মধ্যে ছন্দ খুঁজে বের করছেন। একদিকে যেমন ঝড় বাদলের সেই ভয়ঙ্কর আওয়াজ, আবার অন্যদিকে চাঁদের স্নিগ্ধ শান্ত আলো। কবি বলছেন এই দুটোর মধ্যেই কিন্তু একটা নিজস্ব ছন্দ আছে। ঠিক সেরকমই দুপুরবেলার পাখির ডাক বা গভীর রাতে ঝিঝি পোকার একটানা আওয়াজ, সব কিছুর মধ্যেই একটা সুর আছে। এরপর কবি আলাদা করে নদীর স্রোতের ছন্দের কথা বলছেন। ওই যে নদী একটানা বয়ে চলে, তার মধ্যে যে একটা ছন্দ আছে, কবি বলছেন ওটা যদি কেউ মন দিয়ে শুনতে পায়, তাহলে সে এমন একটা কবিতার স্বাদ পাবে যা আসলে কোনো মানুষ লিখতেই পারে না। এটাই যেন প্রকৃতির নিজের লেখা সেরা কবিতা। শুধু প্রকৃতি নয় কিন্তু, এরপর কবি আমাদের দেখাচ্ছেন যে মানুষের তৈরি জিনিসপত্রের মধ্যেও সেই একই ছন্দের ছোঁয়া আছে। যেমন ধরো, গাড়ির চাকা যখন ঘোরে বা ট্রেন যখন একটা নির্দিষ্ট গতিতে এগিয়ে চলে, এমনকি জলের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে যখন নৌকা বা জাহাজ চলে, সেটার মধ্যেও একটা পারফেক্ট ছন্দ আছে। তো দেখো, কবির দেওয়া এই উদাহরণগুলোকে এখানে দুটো ভাগে ভাগ করে দেখানো হয়েছে। একদিকে প্রাকৃতিক ছন্দ আর অন্যদিকে যান্ত্রিক ছন্দ। এইভাবে ভাগ করে পড়লে কি হবে, কবির আসল কথাটা বুঝতেও সুবিধা হবে, আর পরীক্ষার জন্য মনে রাখতে তো আরও বেশি সুবিধা হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা ছন্দ কোথায় কোথায় আছে সেটা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো এই ছন্দ শোনার ক্ষমতাটা আমাদের জীবনে এত জরুরি কেন? এটা দিয়ে আসলে হবেটা কি? এর আসল গুরুত্বটা কোথায়? চলো এবার সেটাই জেনে নেওয়া যাক। এটা কিন্তু কবিতার অন্যতম গভীর একটা লাইন। কবি বলছেন এই পৃথিবীতে এমন কিচ্ছু নেই যার মধ্যে ছন্দ নেই।
সব কিছুতেই ছন্দ আছে। আর যারা কান আর মন দুটো দিয়েই এই ছন্দটা শোনার চেষ্টা করে তারা আসলেই পৃথিবীকে চেনে ছন্দ আর সুরের সংকেত দিয়ে। এর মানে হল তারা এই দুনিয়ার ভেতরের নিয়ম, শৃঙ্খলা আর সৌন্দর্যটাকে ঠিকঠাক বুঝতে পারে। আর সবশেষেই কবি বলছেন, এই ছন্দ শোনার আসল পুরস্কারটা কি? যখন কেউ এই ছন্দটা শুনতে পায় তখন তার মনটা মজায়, আনন্দে ভরে ওঠে, আর জীবনটা হয়ে যায় পদ্মময়। পদ্মময় জীবন মানে কি? মানে হলো একটা সুন্দর, একটা মিনিংফুল, একটা সুরেলা জীবন। আর আমাদের ভেতরের ক্রিয়েটিভিটি, নতুন কিছু করার ক্ষমতা, সেটারও জন্ম হয় কিন্তু এই গভীর অনুভূতিটা থেকেই। তো কবিতাটা তো আমরা মোটামুটি বুঝে গেলাম। এবার তাহলে আসা যাক সবচেয়ে জরুরি অংশে, মানে পরীক্ষার প্রস্তুতিতে। আমরা এখন কয়েকটা খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর সেগুলোর উত্তর লেখার একদম সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। চলো প্রথমেই এমন একটা প্রশ্ন নিয়ে কথা বলি যেটা পরীক্ষায় আসার চান্স কিন্তু খুব বেশি। লাইনটা হলো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। এই লাইনটার তাৎপর্য কি, আর এর উত্তরটা আমরা ঠিক কিভাবে গুছিয়ে লিখব, এসো দেখে নিই। দেখো, এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্নের একটা পারফেক্ট উত্তর লেখার জন্য তোমরা এই 3টে সিম্পল স্টেপ ফলো করতে পারো। স্টেপ 1, আগে লাইনের উৎসটা লেখো, মানে কোন কবিতার লাইন কে লিখেছেন। স্টেপ 2, লাইনটার সহজ মানেটা কি সেটা লেখো। আর স্টেপ 3, সবশেষে এর ভেতরের গভীর মানেটা বুঝিয়ে দাও। ব্যাস, এইভাবে লিখলে উত্তরের সব পয়েন্ট চলে আসবে আর ফুল মার্কস পেতেও খুব সুবিধে হবে। এবার আসি পরের প্রশ্নে। প্রশ্নটা হলো, কবি কিভাবে দেখিয়েছেন যে এই পৃথিবীর কোনো কিছুই ছন্দহীন নয়? মনে রাখবে, এই প্রশ্নের উত্তরে কিন্তু কবিতা থেকে উদাহরণগুলো দিতেই হবে। একটা মডেল উত্তর কেমন হতে পারে দেখে নাও। তোমরা লিখবে, কবি অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায় প্রকৃতি জগৎ থেকে যেমন ঝড় বাদল, জ্যোৎস্না, নদীর স্রোত, আর যান্ত্রিক জগৎ থেকে যেমন মোটরের চাকা, রেলগাড়ি, ঘড়ির কাঁটার মতো বিভিন্ন উদাহরণ টেনে এনেছেন। আর এই উদাহরণগুলো দিয়েই তিনি প্রমাণ করেছেন যে এই পৃথিবীতে কোনো কিছুই ছন্দহীন নয়। এভাবেই তিনি ছন্দের যে একটা ইউনিভার্সাল বা সর্বজনীন উপস্থিতি আছে সেটা প্রতিষ্ঠা করেছেন। চলো এবার কবিতার আরও একটা খুব ইম্পর্ট্যান্ট লাইন নিয়ে ভাবি। জীবন হবে পদ্মময়, এই কথাটার আসল মানে কি? এর মধ্যে দিয়ে কবি ঠিক কী বোঝাতে চেয়েছেন? এই প্রশ্নের উত্তরে যে পয়েন্টগুলো থাকতেই হবে সেগুলো হলো, জীবন পদ্মময় হবে বলতে কবি বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনটা একটা সুন্দর কবিতার মতো হয়ে উঠবে, মানে জীবনটা হবে আনন্দময়, অর্থপূর্ণ আর সুরেলা। এটা এমন একটা জীবনকে বোঝায় যা ক্রিয়েটিভিটি আর হ্যাপিনেসে ভরা। আর এই জীবনটা তখনই পাওয়া সম্ভব যখন আমরা এই পৃথিবীর ছন্দের সাথে নিজেদের মেলাতে পারব। তো এইভাবে আমরা আমাদের আজকের এই পুরো আলোচনাটার একদম শেষ দিকে চলে এসেছি। প্রথমেই মন দিয়ে পুরো আলোচনাটা শেষ করার জন্য তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। দেখো, কবি যেমন বলেছেন জীবনে ছন্দ খুঁজে পেতে মন দিতে হয়, ঠিক তেমনি পড়াশোনায় ভালো ফল করতে গেলে কিন্তু নিয়মিত চেষ্টা করে যেতে হয়। মনে রেখো, সাফল্যের জন্য ধারাবাহিকতার কোনো বিকল্প নেই। পরীক্ষার আগে অবশ্যই এই আলোচনাটা আরেকবার দেখে রিভিশন করে নিও। আর হ্যাঁ, তোমাদের কঠোর পরিশ্রমী কিন্তু শেষ কথা বলবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, একদম চিন্তা না করে কমেন্টে লিখে জানাও। যদি এই আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকে আর এতটুকু সাহায্য করে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরাও উপকৃত হতে পারে। আর এই রকম আরও আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। এগিয়ে চলো।